আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ তোমাদের হাতে আর অল্প কিছুদিন সময় বাকি। সো এই শর্ট টাইমের মধ্যে আসলে এই মোমেন্টে প্রিপারেশনটা কি কি হওয়া উচিত, বা এখন আসলে অনেকের ঈদের ছুটি শেষ হয় নাই, ঈদের রেশ কাটে নাই এখন পর্যন্ত। সো এই জায়গা থেকে বের হয়ে তোমাদের যাদের যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই তাদের আসলে এই মোমেন্টে কি কি করা উচিত সেই জিনিসপত্রগুলো নিয়ে আসলে আমরা আজকে কথাবার্তা বলবো। তো এখানে আমি বেশ কিছু পয়েন্ট আসলে বোর্ডের মধ্যে লিখে রাখছি, যেই পয়েন্টগুলো আসলে তোমাদের জন্য একেবারে খুবই কি পয়েন্ট, যেই পয়েন্টগুলো এই মোমেন্টে মাথায় রাখাটা দরকার। সো প্রথমেই আমরা একটু কথাবার্তা বলি যে যেই যেই জিনিসপত্র বাকি আছে এইগুলো আগে একটু শেষ করা। এখন এখানে ছোট্ট একটু কথা আছে, সেটা হচ্ছে ভাইয়া যে সাপোজ এরকম বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের হচ্ছে অলরেডি এখন পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রি পড়া হয় নাই, ইন্টিগ্রেশন পড়া হয় নাই, কনিক পড়া হয় নাই। সো এই টাইপের যে বড় বড় চ্যাপ্টার গুলা যাদের যাদের বাকি আছে তাদের আসলে কি এই জিনিসপত্রগুলা শেষ করার দিকে আসলে ফোকাস দেওয়া উচিত কিনা? ডেফিনেটলি তাদের এই জিনিসপত্রগুলা শেষ করার দিকে ফোকাস করা উচিত না। তুমি নর্মালি চিন্তা করো যে তোমার যদি ইন্টিগ্রেশন বাকি থাকে, ইন্টিগ্রেশন বাকি থাকলে সেটা কি আসলে তোমার 90% মার্ক তুলতে বা 80% মার্ক তুলতে আসলে হ্যাম্পার করতেছে কিনা? ডেফিনেটলি না। অলরেডি এরকম একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে, পেজে আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, এন্ড লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো তুমি এখন চিন্তা করো যে এরকম বড় চ্যাপ্টার যদি তোমার বাকি থাকে এন্ড এইটা যদি তুমি এখন শেষ করতে চাও বা এটার থেকে যদি তুমি আসলে অ্যান্সার করতে চাও, এই জিনিসটা আসলে লজিক্যাল হবে না। সো যা যা বাকি আছে শেষ করা বলতে আমি বুঝাইতেছি যে 80% বা 90% মার্ক তোলার জন্য যা যা কিছু বাকি আছে ওই জিনিসপত্রগুলো শেষ করা। ইন্টিগ্রেশন যদি তুমি নাও পড়ো, এই একটা চ্যাপ্টার বাদ দেওয়ার পরেও শর্ট সিলেবাসের 6টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট পেপারে যদি তুমি ইন্টিগ্রেশন বাদও দাও তাহলেও কিন্তু তোমার আসলে 90% মার্ক তুলতে খুব বেশি একটা হ্যাম্পার হইতেছে না। ম্যাথ সেকেন্ড পেপারের কথা যদি বলি, তুমি যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দাও তাও কিন্তু তোমার আসলে 90% মার্ক তুলতে কোনো হ্যাম্পার হইতেছে না। সো এই জিনিসটা আগে মাথায় ঢুকাও যে 90% মার্ক তোলার জন্য যা যা কিছু এখন পর্যন্ত আমার বাকি আছে সেই জিনিসপত্রগুলো শেষ করা। সো এইখানে অল্প একটু হাইলাইট করে দিতেছি যে এইটা হচ্ছে 90% এর জন্য, 90% মার্কের জন্য, 90% মার্কের জন্য। এটা কিন্তু আমার একেবারে ফুল অ্যান্সারের জন্য না। 90% মার্কের জন্য আমার যত কিছু লাগবে বা 90% মার্কের জন্য আমার যা যা কিছু দরকার, এগুলোর মধ্যে যেই জিনিসপত্রগুলো বাকি আছে সেই জিনিসপত্রগুলো এই মোমেন্টে শেষ করো। ঈদের ছুটি শেষ করো, ঈদের ছুটি অলরেডি শেষ, পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে, অনেক কিছু লাইফের থেকে অনেকগুলো দিন চলে গেছে। সো এই মোমেন্টে এখনো যদি তোমার ঈদের ছুটির ওই রেশটুকু না কাটে তাহলে ভাই আসলে কিছু করার নেই, সামনে আসলে পরীক্ষা রয়েই গেছে, পরীক্ষা যেহেতু দিতে হবে প্রিপারেশনটাও ওই লেভেলেরই নেওয়া উচিত। আচ্ছা, সো প্রথম কাজ হচ্ছে যা যা কিছু বাকি আছে এই জিনিসপত্রগুলো শেষ করা। দেন এইখানে একটা কথা একটু লেখা রাখছি, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস। এই কথাটা ইম্পর্টেন্ট। আপনাদের ম্যাক্সিমাম টিচার, ম্যাক্সিমাম ভাইয়ারাই বলে যে প্রিভিয়াস কোশ্চেন সলভ, ডু নট সলভ কোশ্চেন। কোশ্চেন গুলাকে অ্যানালাইসিস করো, যে অ্যানালাইসিস করে এই এই টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে, এই টপিকগুলো আগে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করো। তোমাদের জন্য এরকম সাজেশন টাইপের ভিডিও আমরা সামনেই হচ্ছে আমাদের চ্যানেল থেকে আপলোড করবো, যে প্রত্যেক চ্যাপ্টারের কি কি টপিক পড়া উচিত। তারপরেও নিজে অ্যানালাইসিস করো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কোন কোন বোর্ডে প্রশ্ন আসছে। তুমি যদি ঢাকা বোর্ডের হও তুমি দেখবা যে স্পেসিফিক কিছু টাইপের থেকে বা স্পেসিফিক কিছু টপিক থেকে প্রশ্ন আসতেছে। তুমি যদি রাজশাহী বোর্ডের হও, রাজশাহী বোর্ডেও দেখবা যে স্পেসিফিক কিছু টপিক থেকে প্রশ্ন আসতেছে। কুমিল্লা বোর্ডে স্পেসিফিক কিছু টপিক থেকে প্রশ্ন আসতেছে। সো কুমিল্লা বোর্ডেরটা একটু আনপ্রেডিক্টেবল, কুমিল্লা বোর্ডেরটা আমি আলাদা করে বলতেছি না, বাট ঢাকা বোর্ড, রাজশাহী বা অন্যান্য যে বোর্ডগুলো আছে এগুলো কিন্তু আসলে প্রেডিক্ট করা যায়। কুমিল্লা বোর্ডেরটা আলাদা করে আসলে বলা পসিবল না। বাট তারপরেও তুমি চিন্তা করো যে তোমার বোর্ড কোশ্চেন গুলা যখন তুমি অ্যানালাইসিস করতে বসবা, অ্যানালাইসিস বলতে এখানে আরেকটা জিনিস ইনক্লুডেড, সেটা হচ্ছে যে কোশ্চেন মডিফিকেশন। অ্যানালাইসিস প্লাস মডিফিকেশন। যে ভাইয়া এইখানে যে এই প্রশ্নটা এইভাবে আসছে, সাপোজ ফিজিক্সের কোনো একটা প্রশ্ন আসছে যে ওখানে কোনো একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে দিছে, তো তুমি এটাকে মডিফাই করে দেখো যে এইটার মধ্য দিয়ে যদি ভোল্টেজ বের করতে দিত, যে ওই রোধের দুই মাথার ভোল্টেজ কত বা দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এটা তুমি বের করতে পারো কিনা। ওই সাপোজ কোন একটা সার্কিটের মধ্যে দুইটা পয়েন্ট থেকে তার লাগাই দিছে, দুইটা পয়েন্ট তার দিয়ে কানেক্ট করে দিছে, কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাবে এটা তুমি বের করতে পারো কিনা। কোশ্চেন গুলা অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে ওইখান থেকে মডিফাই হয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা তুমি একটু ভাইবে দেখো, যে এখান থেকে মডিফাই হয়ে যদি প্রশ্ন আসে, টপিক সেমই থাকলো, কারেন্ট ইলেকট্রিসিটির থেকেই প্রশ্ন আসতেছে, কনিকের থেকেই প্রশ্ন আসতেছে, স্থিতিবিদ্যার প্রশ্নই আসতেছে, গতিবিদ্যার প্রশ্নই আসতেছে, বাট যদি মডিফাই হয়, টপিক মডিফাই হয়, তাইলে সেই ক্ষেত্রে তুমি আসলে ওইটা অ্যান্সার করতে পারতেছো কিনা। এই জিনিসটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এইবারে আসো সিকিউ এমসিকিউ সলভ প্লাস প্র্যাকটিস। এইখানে এই প্র্যাকটিসটার উপর ফোকাস করতে হবে। সিকিউ এমসিকিউ সলভ করব, এইটা যেন কোনো ক্লাস দেখা সলভ করা না হয়। হ্যাঁ, সিকিউ এমসিকিউ
এইটা আমাদের অনলাইনের টিচারদেরই আসলে দোষ, যে আমরা তোমাদের জন্য জিনিসপত্রগুলো এত সহজ করে দিতে দিতে তোমাদের এখন আর নিজেদের আসলে পড়তে মনে চায় না। সো এই জায়গাটার থেকে একটু বের হও, এই জায়গাটার থেকে বের হয়ে নিজে কিভাবে কোশ্চেন গুলা সলভ করা যায় এইটা একটু ভাবো, এইটা একটু মাথা খাটাও। একটা যে কোনো টেস্ট পেপার, বইয়ের এমসিকিউ, লেটেস্ট যে বইগুলো আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু আমাদের লেটেস্ট সালগুলার এমসিকিউ সিকিউ এগুলা অ্যাড করা আছে। সো ওইখান থেকে সিকিউ এমসিকিউ গুলা সলভ করো, ওখান থেকে সিকিউ এমসিকিউ গুলা প্র্যাকটিস করো। এই জিনিসটা কিন্তু তোমাকে হেল্প করবে বোর্ড পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে। আবার তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন দিবা, সো তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে মাথার মধ্যে ঘুরপাক খায় যে ভাই আসলে কি পড়তে হবে, কিচ্ছু পড়তে হবে না ভাই। বোর্ডের যে সিকিউ এমসিকিউ গুলা ছিল, বোর্ডের সিকিউ যেগুলা ক্যালকুলেটর ছাড়া করা যায়, ওই টাইপের ক্যালকুলেটর মানে অঙ্কগুলাই হচ্ছে আমাদের ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। বোর্ডের এমসিকিউ যেগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেটর ছাড়া করা যায়, সেই টাইপের অঙ্কগুলাই কিন্তু গুচ্ছ, তারপর হচ্ছে অন্যান্য যে ভার্সিটি গুলো আছে এগুলোর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি তুমি যদি বুয়েট অথবা ডিইউতে টপ পজিশনে থাকতে চাও, তাইলে সেই ক্ষেত্রে তোমার একটু এক্সট্রাঅর্ডিনারি প্রিপারেশন নেওয়াই লাগবে, এইটা আমি অস্বীকার করতেছি না। বাট তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, তোমার যদি টার্গেট থাকে যে আমার একটা সিট জাস্ট দখল করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার বইয়ের এমসিকিউ সিকিউ এইগুলা সলভ করা এইটাই কিন্তু তোমার জন্য মোর দেন এনাফ। বাট তুমি যদি হচ্ছে একেবারে টপ ক্যালিবারের স্টুডেন্ট, যে আমার বইয়ের টপ 3-তে থাকতে হবে বা টপ 10-এ থাকতে হবে, এরকম মেন্টালিটি যদি থাকে, তাইলে ভাই এই ভিডিও তোমার জন্য না। আমি এখানে এভারেজ স্টুডেন্টদের নিয়ে কথাবার্তা বলতেছি, যারা একেবারে 90% মার্ক পাবে কিনা এটা নিয়ে কনফিউজ, কিন্তু বইটা একটা সিট চায়, ডিউতে একটা সিট চায়। এর স্বপ্নটা আমি আসলে ধরে রাখতে হেল্প করতে চাই, যে এরা আসলে একটা সিট যেন পায়, এইটুকু হচ্ছে আমার এক্সপেকটেশন। ওকে, আচ্ছা এবার আসেন নেক্সট যেটা, সেটা হচ্ছে যে সলভ ইউর প্রবলেমস। তোমার নিজের কিছু পার্সোনাল প্রবলেম আছে। যেমন ধরো যে আমি সাপোজ অফলাইন ক্লাসে হোক বা অনলাইন ক্লাসে হোক, যেমন ধরো যে সরল রেখা পড়ায় ফেলাইছি, বা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ায় ফেলাইছি, বা হচ্ছে বৃত্ত পড়ায় ফেলাইছি। এই চ্যাপ্টার গুলা পড়ানোর পরেও তোমার কিন্তু এইখান থেকে নিজের কিছু পার্সোনাল প্রবলেম বের হবে। যেমন ধরো যে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ বের করতে দিছে, এই একটা টপিক বুঝতে তোমার অসুবিধা হইতেছে। তো তুমি তখন কি করবা? তখন কি ওইটার জন্য আবার নতুন করে ওয়ান শট ক্লাসটা যায় দেখবা, বা আবার নতুন করে প্লেলিস্ট দেখতে বসবা? ডেফিনেটলি না। তখন তোমার করণীয় কি? তখন তোমার করণীয় হচ্ছে ওই টপিকটা লিখে ইউটিউবে সার্চ দেওয়া, সেটা আমার ভিডিও হোক বা অন্য যে কোনো টিচারের ভিডিও হোক, যেটা তুমি দেখা বুঝতেছো বা যেটা দেখা তোমার রিভিশন দিতে সুবিধা হবে। সো এরকম কোন একটা ভিডিও দেখে তুমি আসলে তোমার এই প্রবলেম গুলা সলভ করে নাও। সাপোজ অর্গানিক কেমিস্ট্রিতে তুমি নামকরণ বাদ দিয়া বাকি সবকিছু পারো, বা সমানুতা বাদ দিয়া বাকি সবকিছু পারো, বা কেমিস্ট্রিতে হচ্ছে সংকরায়ন বাদ দিয়া বাদ বাকি জিনিসপত্র পারো। সো এই সব জিনিসপত্র যদি তোমার পারা থাকে, একটা চ্যাপ্টারের হয়তো কিছু স্পেসিফিক টপিকে তোমার প্রবলেম, সো সেই প্রবলেম গুলা তুমি এখন বসে বসে সলভ করো, যে এই চ্যাপ্টারের এই টপিক গুলাতে আমার প্রবলেম আছে, এই টপিক গুলা কেমনে সলভ করা যায়। এখন কিন্তু নতুন করে প্লেলিস্ট দেখার সময় নাই। তোমরা এখন যেই কাজটা করো, যে প্রত্যেকবার চ্যাপ্টারটা পড়ার সময় আমি ভিডিও দেখতেছি বা ক্লাস দেখতেছি, চ্যাপ্টার শেষ করে রিভিশন দেওয়ার সময় আমি ক্লাস দেখতেছি, তারপর যখন আমি প্রবলেম সলভ করতে যাইতেছি তখনও ক্লাস দেখতেছি। এটা কিন্তু কোনো আইডিয়াল সিচুয়েশন না। তোমার একটা আইডিয়াল সিচুয়েশনে একটা ক্লাস ম্যাক্সিমাম 2বার করা উচিত। যখন নতুন ভাবে চ্যাপ্টারটা শিখতেছো ওই টাইমে একবার, যখন হচ্ছে রিভিশন দিতেছো ওই টাইমে একবার। এর বাইরে তোমরা যেই কাজ করো সব সময় ফোন নিয়ে বইসা বা ল্যাপটপ নিয়ে বইসা, আমরা হচ্ছে একেবারে ভিডিও দেখার মতো করে দেখা যায়। ভাই এটা কোনো মুভি দেখতে বসিনি, এটা কোনো নাটক দেখতে বসিনি। আমি যখন ক্লাসগুলা করতে বসবো, খাতা কলম নিয়ে প্রপারলি নোট করতে বসবো, যে এইখানে এই জিনিসপত্রগুলো ভাইয়া পড়াইতেছে। পড়ানোর সময় কিন্তু আমরা মার্ক করে দিই যে এই টপিকটা ইম্পর্টেন্ট, ওই টপিকটা ইম্পর্টেন্ট, ওই মার্ক টপিক গুলো আলাদা করে নোট করা। এই জিনিসপত্রগুলো যদি তুমি এখন না করতে পারো, তাইলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আসলে বেশ বড় একটা প্রবলেমে পড়বা। ঠিক আছে, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ডেডলাইন সিলেক্ট করা বা ডেডলাইন ফিক্স করা। দেখো তোমার এখন রোজার ঈদের পরে প্রায় 10-11 দিন ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, মানে এক সপ্তাহ ধরে নিলাম আমি ছুটি শেষ করছো, বাকি 3-4 দিন ওই ফ্লোতেই আসলে শেষ হয়ে গেছে, যে এক সপ্তাহ তো পার হইছেই, এরপরে বাকি 3-4 দিন দেখা গেছে ওই ফ্লোতেই খাইটা চলে গেছে। হ্যাঁ, সো তুমি যদি এখন চিন্তা করো যে সামনে কোরবানি ঈদ আসতেছে, এই কোরবানি ঈদ হচ্ছে তোমার ডেডলাইন। কোরবানি ঈদ হচ্ছে তোমার ডেডলাইন। কোরবানি ঈদের আগে তুমি হচ্ছে এই তোমার যা যা কিছু এই জিনিসপত্রগুলা বললাম, এই প্রবলেম গুলা তুমি সর্ট আউট করো। কোরবানি ঈদের সময় ভাই, এই ঈদের টাইমটাতে আমি যদি বলি যে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, একেবারে খুব বেশি নার্ড হইলে, একেবারে খুব বেশি আপেল না হইলে সে জীবনে ঈদের দিন পড়তে বসবে না। সামনে কোরবানি ঈদ আসতেছে, ছেলেদের একটা ইমোশন, যে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি যেই হও না কেন, তুমি ডেফিনেটলি হাটে যাবাই। ঈদের আগের 2 দিন তোমার হাটের জন্য বরাদ্দ থাকবে, এটা তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন। ঠিক আছে, মানে এই ফিলিংটা আসলে কোরবানি ঈদের সময় এই হাটে যাওয়া, গরু ছাগল দেখা, কেনা, সো এই ফিলিংটা আসলে আমি
চাই না যে তুমিও এটা মিস করো। সো তুমি ডেডলাইনটা এমন ভাবে সিলেক্ট করো, ডেডলাইনটা এমন ভাবে সেট করো যে কোরবানি ঈদের আগে যেন তোমার হচ্ছে সব যে প্রবলেম গুলার কথা বললাম এই প্রবলেম গুলা যেন সলভ হয়ে থাকে। কোরবানি ঈদের টাইমে যেন তুমি একেবারে প্রপার একটা চিল করে ঘুরে বেড়াইতে পারো, দেন তারপর তোমার যা করণীয় আছে, তোমার যা করতে মন চায় তুমি করতে পারো। সো এইচএসসি পরীক্ষার আগে 24 ব্যাচের জন্য ঈদের পরবর্তীতে আসলে আমার কাছে মনে হয়েছে এই টপিকটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। কারণ তোমরা অনেকেই পেজে মেসেজ দাও, আমাকে ইনবক্সে নক দাও যে ভাইয়া এই টাইমে আসলে কিভাবে পড়া উচিত। সো এটার জন্যই আসলে এই ভিডিওটা বানানো, যে যেখানে আমরা তোমাদের যতগুলা প্রবলেম আছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো তোমরা সামনে আরো কি কি টপিকে ভিডিও চাও সেই জিনিসপত্রগুলোও হচ্ছে আমাকে একটু জানাইতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদেরকে গাইডলাইন দেওয়ার, সাজেশন দেওয়ার। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে বা ভিডিওতে।